আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের মালবিকা ম্যাডাম। আজ আমি দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, সেখান থেকে বায়ুমণ্ডলের ধারণা, উপাদান, স্তরবিন্যাস এগুলো নিয়ে একটু আলোচনা করছি। প্রথমেই আমাদের জানতে হবে বায়ুমণ্ডল কি। দেখো, সমুদ্র পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিমি পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাই হলো বায়ুমণ্ডল। এই অদৃশ্য গ্যাসীয় পদার্থের মধ্যে সূক্ষ্ম ধূলিকণা এবং জলীয় বাষ্পও মিশে আছে। এই বায়ুমণ্ডল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর সাথে জড়িয়ে আছে বা পৃথিবীর গায়ে জড়িয়ে আছে এবং পৃথিবীর সাথেই আবর্তন করছে। তাহলে এই গেল বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের উপাদান, প্রধানত 3টি উপাদান নিয়ে বায়ুমণ্ডল গঠিত। প্রথম হচ্ছে গ্যাসীয় উপাদান, এরপরে জলীয় বাষ্প এবং তারপর হচ্ছে ধূলিকণা। গ্যাসীয় উপাদান কি? দেখো, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের 99% নাইট্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। এছাড়াও অন্যান্য গ্যাস রয়েছে, যেমন কার্বন ডাই অক্সাইড, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, জিনন, হিলিয়াম, হাইড্রোজেন প্রভৃতি। কিন্তু এই গ্যাসীয় উপাদানের মধ্যে প্রধান যেগুলো সেগুলো হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং আর্গন। এগুলোর পরিমাণই এখানে 6% দেওয়া আছে। এটা হলো বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান। এরপরে আমরা চলে যাচ্ছি জলীয় বাষ্প। জলের গ্যাসীয় অবস্থাই হলো জলীয় বাষ্প, এটা আমরা জানি। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ 0 থেকে 4%। এরপরে তৃতীয় উপাদান হচ্ছে ধূলিকণা। এটা বায়ুমণ্ডলের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, যা অ্যারোসল নামে পরিচিত। এই ধূলিকণার উৎসগুলো আমরা একটু দেখে নিই। দেখো, সমুদ্র তীর বা মরু অঞ্চলের সূক্ষ্ম বালিকণা, আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত ছাইভস্ম, সমুদ্রের লবণকণা, এগুলো হলো ধূলিকণার উৎস। তাহলে আমরা কি পড়লাম এখন? বায়ুমণ্ডল কি বা কাকে বলে আর বায়ুমণ্ডলের উপাদানগুলো। এরপরে আমরা চলে যাচ্ছি বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। দেখো, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। বায়ুমণ্ডলকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটা উপাদানের ভিত্তিতে আর একটা উষ্ণতার তারতম্যে। প্রথমে উপাদানের ভিত্তিতে স্তরবিন্যাস। দেখো, উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আরেকটি হচ্ছে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। সমমণ্ডল, সমমণ্ডল বা হোমোস্ফিয়ার কি বা কাকে বলে এটা আমাদের জানতে হবে প্রথমে। দেখো, সমুদ্র সমতল থেকে উপরের দিকে 100 কিমি উচ্চতা পর্যন্ত, এই 100 কিমি উচ্চতা মতান্তরে 80 হতে পারে, 90ও হতে পারে। 100 কিমি উচ্চতা বা 80 থেকে 100 কিমি উচ্চতা পর্যন্ত অংশে বায়ুমণ্ডল গঠনকারী উপাদানগুলোর অনুপাত মোটামুটি একই রকম থাকে, তাই এই স্তরটাকে বলছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। অর্থাৎ এখানে বায়ুমণ্ডল গঠনকারী উপাদানের অনুপাত প্রায় একই রকম থাকে, এই জন্য এটা হচ্ছে সমমণ্ডল।
এরপরে চলে যাই পরেরটা, বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। সমমণ্ডলের ঊর্ধ্বে প্রায় 100 কিমি থেকে 10,000 কিমি পর্যন্ত অংশে বায়ুমণ্ডল গঠনকারী উপাদানগুলোর অনুপাত একই রকম থাকে না। অর্থাৎ এক একটা অঞ্চলে এক একটি গ্যাসের প্রাধান্য থাকে বলে এই স্তরটিকে বলছে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। তাহলে এটা কত থেকে? 100 কিমি থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। এবার দেখো উষ্ণতার তারতম্যে স্তর বিন্যাস। উষ্ণতার তারতম্যে মোট 6টি ভাগে ভাগ করা হয়েছে উষ্ণতার তারতম্যে। এই 6টি ভাগগুলো দেখো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার এবার এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ছবিটা দেখো, ছবিটাও ভালো করে দেখো। ট্রপোস্ফিয়ার 6টি স্তরই সুন্দরভাবে ছবিতে দেখা যাচ্ছে। ট্রপোস্ফিয়ার হচ্ছে, দেখতে পাচ্ছ এটা পৃথিবী, সমুদ্রপৃষ্ঠ, এরপরই হচ্ছে ট্রপোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচে ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর। এই স্তরের বিস্তার কত? নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি এবং মেরু অঞ্চলে 8 কিমি উচ্চতা পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এই স্তরের কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? প্রথম হচ্ছে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। একে বলছে স্বাভাবিক উষ্ণতা হ্রাস হার বা নর্মাল ল্যাপস রেট। আর কি বৈশিষ্ট্য আছে? আর হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ এই স্তরে দেখা যায়, তাই একে বলছে ক্ষুব্ধ মণ্ডল। ট্রপোস্ফিয়ারের দেখো, ট্রপোস্ফিয়ারের ওপরের সীমা এই যে এটা হচ্ছে ট্রপোপজ। এটা ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সংযোগকারী স্তর। এরপরে আমরা চলে যাই স্ট্র্যাটোস্ফিয়ার, পরবর্তী স্তর। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা ট্রপোপজ, এর ওপরে বায়ুমণ্ডলের স্তরই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার কত? দেখো, ট্রপোস্ফিয়ারের ঠিক পর থেকে, অর্থাৎ 18 কিমির পর থেকে 50 কিমি পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার। এই স্তরেরও কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য সেটা একটু আমরা জেনে নিই। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। আমরা ট্রপোস্ফিয়ারে দেখেছিলাম উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে, আর স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। আর কি, এই স্তরে জলীয় বাষ্প, মেঘ না থাকায় কোনো প্রকার বায়বীয় গোলযোগ ঘটে না, অর্থাৎ আবহাওয়া শান্ত থাকে, তাই এই স্তরটিকে বলছে শান্ত মণ্ডল। আরেকটি বিশেষ জিনিস আছে, দেখো এই স্তর 50 কিমি রয়েছে, এই স্তরে
20 থেকে 35 কিমি উচ্চতায় মধ্যে ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায়। তাই এই অংশটিকে বলছে ওজোনোস্ফিয়ার। এই গ্যাস আমরা জানি, এই ওজোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে উত্তপ্ত হয় বলে এই অংশে উষ্ণতা বৃদ্ধি পায়। এরপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সংযোগকারী সীমানা হচ্ছে স্ট্র্যাটোপজ। এরপরেই আমরা চলে যাচ্ছি পরবর্তী স্তর মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের দেখো উচ্চতা অর্থাৎ স্ট্র্যাটোপজের পরেই মেসোস্ফিয়ার, এর বিস্তার দেখো 50 কিমির পর থেকে 80 কিমি পর্যন্ত বিস্তার। আচ্ছা, মেসোস্ফিয়ারের কিছু বৈশিষ্ট্য রয়েছে এই স্তরের। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা অতি দ্রুত হারে কমতে থাকে, আর উল্কাপিণ্ড এই স্তরে এসে কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। মেসোস্ফিয়ারের ওপরের ঊর্ধ্ব সীমানা অর্থাৎ মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝখানের সীমানাটা হচ্ছে কি মেসোপজ। এরপরে মেসোস্ফিয়ারের পর হচ্ছে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, এটা হচ্ছে বায়ুমণ্ডলের চতুর্থ স্তর। থার্মোস্ফিয়ার দেখো চতুর্থ স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 80 কিলোমিটারের পর থেকে 500 কিমি থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের বিস্তার। এই স্তরে উষ্ণতা অতি দ্রুত হারে বাড়ে। এই স্তরে উষ্ণতা অতি দ্রুত হারে বাড়ে বলে এই স্তরের নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। আচ্ছা, এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। মেরুপ্রভা বা অরোরা, যেটা তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো, সেটাও এই স্তরেই সৃষ্টি হয়। এরপরে চলে যাও পরবর্তী স্তর এক্সোস্ফিয়ার। এর বিস্তার কত? 500 কিমির পর থেকে 750 কিলোমিটার পর্যন্ত। এই স্তরের কিছু বিশেষত্ব রয়েছে। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে, আর এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। এরপরে চলে যাও শেষ স্তর, বায়ুমণ্ডলের যে সর্বশেষ স্তর বা শেষ সীমা, এটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার এর বিস্তার কত দেখছো? 750 কিমির পর থেকে 10,000 কিমি পর্যন্ত। এই স্তরে ইলেকট্রন এবং প্রোটন, এই স্তরে প্রোটন ও ইলেকট্রনের সমন্বয়ে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তাই একে বলছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে আজকে আমরা কি পড়লাম? বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আজকে এই পর্যন্তই।